সকাল থেকে রাত হয়ে আসছে, এখনো সিকান্দার মির্জার কোনো খোঁজ খবর নেই। মেহেক বিড়বিড় করে বলছে, আচ্ছা, বাবা এখনো আসছে না কেন? সে আবার প্রিন্সের হাতে ধরা পড়ে যায়নি তো? একবার যদি বাবা ভুলেও প্রিন্স মাহমুদের মতো জঘন্য লোকটার হাতে ধরা পড়ে, তাহলে ওই লোক আমার বাবাকে বাঁচতে দেবে না। আল্লাহ, তুমি ওই শয়তানের হাত থেকে আমার বাবাকে ও বোনকে রক্ষা করো। একটা লোকের জন্য আমার জীবনটা আজ তছনছ হয়ে যাচ্ছে। ওই লোকের কাছে থেকে পালাতে গিয়েই তো এখানে ফেঁসে গেলাম। বাবা হয়তো রাতের মতো আমার জন্য খাবার আনতে গিয়ে বিপদে পড়েছে। শুধুমাত্র রাক্ষসটার জন্য আমাকে না খেয়ে থাকতে হচ্ছে। ক্ষুধায় পেট পাকাচ্ছে, তবু কিচ্ছু খেতে পারছি না। প্রিন্সের ভয়ে আমাকে বাঁচাতেই হয়তো বাবা এখানে আমাকে আটকে রেখেছে। মেহেক একা একা বিড়বিড় করে কথাগুলো বলছে। মেহেকের মনে হচ্ছে আর কিছুক্ষণ না খেয়ে থাকলে ও দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাবে না। আগে বাবার আদর না পেলেও মনও আমি খারাপ তো ছিলাম না। সে সময় আমরা দুজনে দুজনের জন্য যথেষ্ট ছিলাম। কখনো না খেয়ে থাকতে হয়নি। বোনকে বুকে জড়িয়ে ধরলেই এক নিমিষেই সকল ক্লান্তি দূর হয়ে যেত। কিন্তু যেদিন থেকে আমার জীবনে প্রিন্স মাহমুদ নামের এক রাক্ষসের আগমন ঘটে, সেদিন থেকে সব শান্তি শেষ হয়ে গেছে। আমার পুতুলের মতো বোনটা পর্যন্ত ওই লোকের জন্য আমার কাছে থেকে দূরে সরে গেছে। ওই লোকের কখনো ভালো হবে না। প্রিন্সের মতো নিকৃষ্ট মানুষের মৃত্যু হলেই খুশি। প্রিন্স মনকে মেহেকের কাছে থেকে দূরে সরিয়ে ওর বুকের ভিতরে যে আগুন জ্বালিয়েছে, তা শুধু প্রিন্সের কিছু হয়েছে যেদিন শুনতে পাবে, সেদিনই মেহেকের মনের আগুন নিভবে, তার আগে না। হায়রে নির্বোধ মেহেক! সে যাকে গালমন্দ করছে, সে প্রিন্স ওদিকে ওকে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যাচ্ছে। ঠিক মতো খাওয়া দাওয়া পর্যন্ত করছে না। মেহেক কোবরার থেকে কিভাবে বাঁচবে তা চিন্তা করে রাত কাটছে। সেই মেহেক কিনা ওরই ক্ষতি চাচ্ছে। 3 দিন পর। সময় মানুষকে কতটা বদলে দিবে তা কেউ বলতে পারে না। এক সময় নরম বিছানায় যে মানুষের শুয়ে অভ্যাস, সময়ের পালা বদলে সে আজ মাটিতে ঘুমায়। সময় মানুষকে সবকিছু শিখিয়ে দেয়। তাই তো যে মেহেক একদিন মন মতো খাবার না পেলে নাক ছিটকাতো, বুয়ার রান্না ভালো না হলে খাবার ফেলে দিয়েছে কতবার, সে আজকে একটু খাবার ও পানির জন্য হাহাকার করছে। আজ 3 দিন ধরে মেহেক এই রুমে বন্দি হয়ে আছে। এই 3 দিনের মধ্যে একবারও সিকান্দার মির্জা দেখতে আসেনি মেহেককে। মেহেক ক্ষুধার যন্ত্রণায় ফ্লোরে গড়াগড়ি করে কাতরাচ্ছে। গত পরশু রাত থেকে এক ফোঁটা পানিও খেতে দেওয়া হয়নি ওকে। মেহেকের শরীরে যতক্ষণ শক্তি ছিল, বারবার ওয়াশরুমে গিয়ে কল চেক করেছে একটু পানির আশায়, কিন্তু কলে পানি নেই। পানির জন্য গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তৃষ্ণার্ত মেহেক গত পরশু জগের মধ্যে অল্প একটু পানি পেয়েও পান করেনি। কারণ জগের ঢাকনা খুলে দেখে জগের ভিতরে তলানিতে যে পানি আছে তা ময়লা। তবুও ভেবেছিল উপর থেকে অল্প একটুখানি পানি খাবে, কিন্তু মুখের কাছে আনতেই পানির মধ্যে থেকে নাকে দুর্গন্ধ ভেসে এলো। মেহেক তখনই জগটা রেখে দেয়। তো গতকাল তৃষ্ণা সহ্য করতে না পেরে দুর্গন্ধযুক্ত পানি খেয়ে নিয়েছে। কিন্তু এতটুকু পানিতে কি তৃষ্ণা মিটে? মেহেক ফ্লোরে গড়াগড়ি করে কাতরাচ্ছে। কখনো নিজের চুল নিজে ছিঁড়তে চেষ্টা করছে। মেহেক ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে গেছে। আর মা পানি মা পানি বলছে। কে কোথায় আছো, আমাকে কিছু খেতে দাও বলে বিড়বিড় করছে। ঠাস করে শব্দ শুনে রনি বারান্দা থেকে দৌড়ে প্রিন্সের রুমে ঢুকে বলল, ভাই কি হয়েছে? একটা কথা তো আপনাদের বলা হয়নি। মেহেক যাওয়ার পর থেকে রনি প্রিন্সকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি। তবে রনি প্রিন্সের পাশের রুমে থাকে। কিছুক্ষণ আগে রনির কাছে প্রিন্সের নাম দিয়ে একটি সিডি পার্সেল এসেছে। রনির কাছ থেকে প্রিন্স সিডি হাতে পেয়ে বুঝতে পারে এটা কে পাঠিয়েছে। সিডিতে কি আছে তা প্রিন্স রনির সামনে দেখবে না, সেজন্য রনিকে বারান্দায় যেতে বলে। রনি বারান্দায় থেকে রুমের মধ্যে কিছু ভাঙার আওয়াজ শুনে রুমে এসে জিজ্ঞেস করে, ভাই কিছু কি হয়েছে? প্রিন্স রনির কথা শুনেছে কিনা বোঝা গেল না। রনি প্রিন্সের দিকে তাকিয়ে দেখে। প্রিন্সের দৃষ্টি টিভি স্ক্রিনের দিকে। সেখানে মেহেক ভাবি ফ্লোরে শুয়ে কাতরাচ্ছে আর পানি পানি করছে। রনি এর সাথে টিভি থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে, কারণ গড়াগড়ি করার ফলে মেহেকের জামা কাপড় ঠিক নেই। আর প্রিন্স মাহমুদ কখনো তার বউকে এভাবে কেউ দেখুক তা পছন্দ করে না। রনি তা ভালো করে জানে। তাই তাই ওখান থেকে দৃষ্টি সরিয়ে প্রিন্সের দিকে তাকিয়ে দেখে তার হাতের মুঠোয় ভাঙা গ্লাস চেপে ধরে রাখায় গ্লাস ভেঙে ফেটে হাত কেটে রক্ত ঝরছে। সেদিকে প্রিন্সের কোনো নজর নেই।
রনি প্রিন্সের কাছে এসে হাত থেকে ভাঙা গ্লাস ফেলে টি টেবিল থেকে ক্লথটা নিয়ে প্রিন্সের হাতে চেপে ধরে বলল, ভাই আপনি কি পাগল হয়ে গেলেন? কোবরা তো ইচ্ছে করে ভাবির ভিডিও পাঠিয়েছে যাতে যাতে এগুলো দেখে আপনি কষ্ট পেয়ে মনের দিক থেকে দুর্বল হয়ে যান, আপনি গুড়িয়ে পড়েন, আর সেই সুযোগে কোবরা আপনার উপরে হামলা করুক। রনি, আজ 3 দিন হয়েছে ওরা মেহেককে আটকে রেখেছে। ওরা ওকে কিছু খেতে দিচ্ছে না। এটা আমি সহ্য করতে পারছি না। আমার বউটা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। যে সময় ওর বেশি বেশি খাবার কথা সেখানে ওকে পানিও দিচ্ছে না। মেয়েটা তৃষ্ণা সহ্য করতে না পেরে নোংরা পানি খেয়েছে, তবুও জানোয়ারগুলো ওকে এক ফোঁটা পানি দিচ্ছে না। সিকান্দার মির্জা তো ওর বাবা। একজন বাবার একজন বাবার কখনো মেয়েকে পানির জন্য এমন ছটফট করতে দেখে সহ্য হয়? তা সে বাবা যতই লোভী বা জঘন্য হোক না কেন, কিন্তু দেখো, ওই লোক সহ্য করছে, আবার তার ভিডিও ফুটেজ আমাকে পাঠাচ্ছে। আচ্ছা ভাই, আপনি সব কথা পরে শুনবো সব কথা। আপনি হসপিটালে চলুন। আপনার হাত থেকে অনেক রক্ত বের হয়েছে, গ্লাস চেপে ধরায় গভীর হয়ে কেটে গেছে। রনির কথা শুনে প্রিন্স রনিকে ঝামটা দিয়ে সরিয়ে বলে, এতটুকু কাটাতে আমার কিচ্ছু হবে না রনি, কিন্তু মেহেক আর কিছুক্ষণ না খেয়ে থাকলে আমাদের বাচ্চা বাঁচবে না। আমাকে এখনই যেতে হবে ওকে বাঁচাতে। ভাই আপনি এখন কোথাও যেতে পারবেন না। আপনি একটা কথা বলে যাচ্ছেন, আপনি সুস্থ না থাকলে ভাবিকে উদ্ধার করবে কিভাবে? প্রিন্স রনিকে কাটা হাত দিয়ে ঠেলে জোর করে নিজে থেকে সরিয়ে দেয়। রনি প্রিন্সের পায়ের কাছে বসে পা ঝাপটে ধরে বসে বলে, ভাই ফ্লোরটা রক্ত বেজে জবজবে হয়ে গেছে, আপনি প্লিজ একটু শান্ত হয়ে বসুন। আপনাকে ভাবির কথা। আর কিছু বলবে না, যাও বাইরে, আমাকে একা থাকতে দাও। রনি প্রিন্সের পা ছেড়ে পকেট থেকে মোবাইল বের করে ডাক্তার ইজাজকে ফোন দিয়ে ইমার্জেন্সি বাসায় আসতে বলে। প্রিন্স রনির দিকে কটমট করে তাকে কিছু বলতে যাবে, তখন কিছু একটা ভেবে বলল, রনি, ইজাজের সাথে ডক্টর ফারহানাকে নিয়ে আসতে বলো, তার সাথে আমার জরুরি কথা আছে। প্রিন্সের কথা শুনে রনির সাথে সাথে ইজাজকে ফোন দিয়ে বলল, ইজাজ ভাই আপনার সাথে ডক্টর ফারহানা নিয়ে আসবে। ডাক্তার ইজাজ ফোনের ওপাশ থেকে বলছে, রনি প্রিন্স ভাই ও ভাবি ঠিক আছে তো? ভাবির এই সময় এমনিতেই ঝুঁকি রয়েছে। আপনি তাড়াতাড়ি বাসায় চলে আসেন। কথাটা বলে রনি ফোন কেটে প্রিন্সের কাছে এসে হাত চেপে ধরে। ইস, এভাবে কাটলেন কি করে ভাইয়া? আজ এমনিতেই কেটে গেছে, তুই প্রশ্ন না করে তাড়াতাড়ি ব্যান্ডেজ কর। ডাক্তার ইজাজের একের পর এক প্রশ্ন শুনে প্রিন্স বিরক্ত হয়ে বলল। প্রিন্সের কথা শুনে ডাক্তার ইজাজ প্রিন্সের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, এবার ভেবে দেখেছেন আপনার এমন অবস্থা দেখে ভাবির কেমন লাগছে? এর মধ্যে আবার সে মা হবে, সেখানে তার এমন সব সময় চিন্তামুক্ত ও হাসি খুশি থাকার কথা, সেখানে এই, তুই আবার চোখের সামনে থেকে দূর হয়ে যা। লাগবে না আমার ব্যান্ডেজ করা, বের হ। রনি প্রিন্সকে রেগে যেতে দেখে বলল, ভাই ইজাজ ভাই তো জানে না, তাই উল্টো পাল্টো কথা বলে ফেলেছে, আপনি একটু শান্ত হন। আর ইজাজ ভাই আপনি জলদি কাজ শেষ করে। ইজাজ প্রিন্সের রাগ দেখে আর কিছু বলার বা জিজ্ঞেস করার সাহস পেল না। প্রিন্সের হাত ব্যান্ডেজ করা শেষ হলে ইজাজ রনির কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, এই রনি ভাই ক্ষেপে আছে কেন? আর ভাবি কোথায়? রনি প্রিন্সের দিকে তাকিয়ে আবার ডাক্তার ইজাজের দিকে তাকিয়ে বলল, ভাবি রাগ করে বাপের বাড়ি চলে গেছে, তাই ভাই খেপে আছে। রনির কাছে কথাটা শুনে ডাক্তার ইজাজের মন খারাপ হয়ে গেল। প্রিন্স ভাই রাগী হলেও মনটা খুবই ভালো। ভাবি তার বউ হয়ে মানুষটাকে বুঝতে পারল না, এটা ভেবে ডাক্তার ইজাজের আফসোস লাগছে। এদিকে প্রিন্স ওদের কথা বলতে দেখে নিচে চলে যায়। ডাক্তার ফারহানা ড্রয়িং রুমে বসে বসে পেপার পড়ছিল। প্রিন্সকে নামতে দেখে বলে, স্যার সব ঠিক আছে তো? আপনি আমাকে এখানে আসতে হঠাৎ জরুরি তলব পাঠালেন? হ্যাঁ, সব ঠিক আছে। আসলে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর বউ 3.5 মাসের প্রেগনেন্ট। সে বন্ধুর সাথে রাগ করে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। 2 দিন ধরে পানিও খাচ্ছে না। বন্ধু আমার বউ ও বাচ্চার চিন্তায় ভয়ে মরি অবস্থা। বন্ধুর অবস্থা দেখে আমার আপনার কথা মনে হলো। মা দীর্ঘ সময় না খেয়ে থাকলে বাচ্চার কি কি সমস্যা হতে পারে তা জানতে।
ডাক্তার ফারহানা প্রিন্সের কথা শুনে বলে, আরে আপনার বন্ধু স্ত্রী পাগল নাকি? এই এমন সময় কেউ না খেয়ে থাকে, আর উনি দীর্ঘ সময় ধরে না খেয়ে পেটের ভেতরে গরম হয়ে বাচ্চার মারাত্মক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দীর্ঘ সময় পানি না খেয়ে বাচ্চার মায়ের পানির শূন্যতা দেখা দিতে পারে। পেটের বাচ্চার অক্সিজেনের ঘাটতি দেখা দিবে। তাছাড়া এজন্য মিস ক্যান্ডারেস হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিন্স ডাক্তার ফারহানার কথা শুনে হতভম্ব হয়ে গেছে। আপনি বললেন আপনার বন্ধুর বউ নিজে একটা রুমে বন্দি করে রেখেছে। স্যার, বিষয়টি হেলাফেলা না করে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এই সময় মেয়েদের হরমোন ওঠা নামার কারণে কেউ কেউ খিটখিটে মেজাজের হয়ে থাকে, কেউ কেউ তো কয়লা মাটিও খেতে চায়। এই সময়ে দেখা যায় অনেক তো স্বামীকে সহ্য করতে পারে না, তাদের শত্রু মনে করে, সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নেয়। সবসময় তাদের মনের ভেতরে এক ধরনের মানসিক অস্থিরতা বিরাজ করে, তারা নিজেকে অবহেলিত মনে করে। স্যার, আপনার কথা শুনে আসলে আমার মনে হচ্ছে তার মানে আপনার বন্ধুর বউ এর হাতে পারে হরমোনের সমস্যাজনিত কারণে এমন করছে। তাকে একা থাকতে না দিয়ে আপনার বন্ধুকে বলুন তাকে বেশি বেশি সময় দিতে, যাতে সে নিজে একা ও অবহেলিত না মনে করেন। প্রিন্স ডাক্তার ফারহানার কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। তাছাড়া মেহেক তো আসলে নিজে নিজে রুমে বন্দি হয়ে নেই, ওকে আটকে রেখেছে, খাবার দিচ্ছে না, সে কথা তো বলবে কি করে। প্রিন্সকে নীরব দেখে ডাক্তার ফারহানা বলে, স্যার, তাকে দরকার হলে ভালো কোনো গাইনি ও সাইকাইট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। এমন না হয় যে একটু অসতর্কতার কারণে তারা তাদের অনাগত সন্তানকে হারিয়ে ফেলে। ডাক্তার ফারহানার কথাগুলো শুনে প্রিন্সের বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে। ছোট সময়ে চোখের সামনে মা বাবা ও বোনকে রক্তাক্ত অবস্থায় দেখে যেমন অনুভূতি হয়েছিল, আজকেও তেমন অনুভূতি হচ্ছে। ডাক্তার ফারহানা এটা কি বলল? তার ভালোবাসার অংশটা পৃথিবীতে আসার আগেই হারিয়ে যাবে? কথাটা শুনে মনে হচ্ছে বুকের মধ্যে কেউ ছুরি দিয়ে খুঁচিয়ে রক্ত বের করছে। চোখের সামনে ভেসে উঠছে মেহেকের রক্তাক্ত শরীর। প্রিন্সের কাছে মনে হচ্ছে সে পৃথিবীতে আপনজনদের বিভৎস মৃত্যু দেখার কপাল নিয়ে জন্মেছে। তা না হলে যে বয়সে মা ও বাবার আদরে সিক্ত হওয়ার কথা ছিল, তাদের কোলে ওর হেসে খেলে কাটানোর কথা ছিল, সে বয়সে দেখতে হয়েছে বাবা ও মায়ের রক্তাক্ত দেহ। আর এখন কি নিজের আত্মজার নিঃশেষ দেখতে হবে? মেহেকের বোকামির জন্য তাদের সন্তান আজ সাফার করছে। এই কষ্ট প্রিন্স কোথায় রাখবে? ডাক্তার ফারহানা প্রিন্সকে চুপচাপ বসে থাকতে দেখে বলে, স্যার, এখনও যদি রোগী নিজের দিকে খেয়াল রাখে তাহলে আল্লাহর রহমতে বাচ্চার সারভাইভ করতে পারে। প্রিন্স ডাক্তার ফারহানার কথা শুনে হুম বলে। ডাক্তার ফারহানা আরো কিছু কথা বলে চলে গেল। প্রিন্সের হাতের ক্ষতটি গভীর ছিল বলে 4টি সেলাই লেগেছে। হাতে একটু চাপ লাগলে সেলাই ছিঁড়ে রক্ত বের হবে, এতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য ডাক্তার ইজাজ যাওয়ার সময় প্রিন্সকে সাবধানে থাকতে বললেন। ডাক্তার ইজাজ চলে গেলে প্রিন্স রনিকে বলল, রনি, গার্ডদের রেডি হতে বলো, আমরা বের হব। প্রিন্সের কথা শুনে রনি আশ্চর্য হয়ে যাচ্ছে। প্রিন্সের হাতের দিকে তাকিয়ে বলল, ভাই, আপনার আজকে রেস্টের দরকার। হাত থেকে অনেক রক্ত বের হয়েছে, তাছাড়া আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না। এমনি অনিয়ম করলে তো অসুস্থ হয়ে যাবেন। তোমার যেতে না হলে তুমি থেকে যাও, আমাকে নিষেধ করার সাহস কোথায় পেলে? আমি এখানে বসে রেস্ট করি আর ওই জানোয়ারটা আমার স্ত্রী ও সন্তানকে কষ্ট দিয়ে নিঃশেষ করে দেখবো, তাই না? প্রিন্সের হাতের দিকে তাকিয়ে বলল। রনি প্রিন্সের কথা শুনে আমতা আমতা করে বলল, ভাই, আপনি চিন্তা করবেন না, ভাবির কিছুই হবে না। তোমার কথা মতো আমায় চলতে হবে। ইদানিং তোমার সাহস দেখছি বড্ড বেশি হয়ে গেছে। প্রিন্সের কথা শুনে রনি ধীরে ধীরে বলে, ভাই, এখানে সাহসী প্রশ্ন আসছে কেন? আপনি তো বললেন আমি আপনার ছোট ভাইয়ের মতো। ছোট ভাই কি চোখের সামনে বড় ভাইকে কষ্ট হইতে দেখতে পারে, নাকি শুধু মুখে মুখে আমাকে ছোট ভাই বলেন? আসলে আমার মতো সাধারণ পিএসের তো আপনার মতো এত বড় মানুষের ভাই হওয়ার অধিকার নেই।
আমি তো সে কথা ভুলেই গিয়েছিলাম বস, আপনি আমাকে মাফ করবেন। রনি আসলে প্রিন্সকে এমন অবস্থায় দেখতে পারছে না। মানুষটা মানুষটা বাহির থেকে যত শক্তিশালী দেখাচ্ছে, আসলে ভিতরে ভিতরে সে মেহেক ভাবির কথা ভেবে কষ্ট পাচ্ছে। তা রনি বোঝার বাকি নেই। সবাই বসের নৃশংসতা, হিংস্রতা দেখে, কিন্তু দিন শেষে তার মাঝে যে কোমলতা আছে তা তো কেউ দেখতে পায় না। বস অন্ধকার জগতে রাজা হলেও আজ পর্যন্ত তার হাতে কোনো নির্দোষ ব্যক্তি খুন হয়নি। বস তার কোম্পানিতে সৎ ও নিষ্ঠাবানদের সুযোগ দেয়। তার জন্য কত অসহায় শিক্ষিত কর্মহীন মানুষের আশ্রয় হয়েছে এই কোম্পানিতে। বসের এসব বিষয় বড় স্যার পছন্দ করেন না। তার কথা, ব্যবসার মধ্যে চ্যারিটি করার দরকার কি? কথা হচ্ছে মানুষকে সাহায্য করতে হলে কিছু টাকা ধরিয়ে দাও, তাহলেই তো হয়। কিন্তু বসের কথা হচ্ছে টাকা কোনো সমাধান হতে পারে না। আজকে সে শিক্ষিত হয়েও বেকারত্বের অভিশাপে নানা সমস্যায় আছে। সেজন্য তুমি তাকে কিছু টাকা দিলেও এতে তার কোনো সমস্যা দূর হবে না, বরং তাকে আবার অন্য কারো কাছে হাত পাততে হবে। এতে মানুষের কাছে লাঞ্ছিত হতে হবে। তার থেকে তুমি যদি তাকে কোনো কাজে ঢুকিয়ে দিতে পারো, তাহলে সে আত্মনির্ভরশীল হবে। পরিবারে বোঝা না হয়ে পরিবারের প্রধান সদস্যের ভূমিকা পালন করবে। নিজের পায়ে দাঁড়াবে। একসময় সে তার নিজের ও পরিবারের মজবুত ভিত গড়ে তুলতে পারবে। কিন্তু বড় স্যার এ বিষয়ে বসের সাথে সহমত ছিলেন না। সেজন্যই তো কয়েক বছর আগে দুজনের ব্যবসা আলাদা করে ফেলে। সে থেকে বসের বাবা মানে বড় স্যার দেশের বাইরে ব্যবসা দেখে, আমাদের বস এখানে। বস নিজে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকলেও কখনো রনিকে তার মধ্যে জড়ায়নি, বরং রনিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। রনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোট থেকে জীবনের সাথে কম্প্রোমাইজ করতে করতে বড় হতে হয়েছে। রনি পড়াশোনায় ভালো হওয়াতে এইচএসসি পরীক্ষার পর অনেক স্বপ্ন নিয়ে পাবলিক ভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য খুলনা থেকে ঢাকায় আসে। ছাত্র ভালো হওয়াতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সও পায়। ভাগ্যের চাকা খুলে যাবার স্বপ্ন নিয়ে এগিয়ে যায়। অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু দ্বিতীয় বর্ষে পদার্পণ করার পর রাজনৈতিকে জড়িয়ে পড়ে। মিটিং মিছিল মারামারি হয়ে যায় রনির নিত্যদিনের সঙ্গী। একসময় রনি হয়ে ওঠে ছোটখাটো ক্যাডার। প্রিন্সের সাথে রনির পরিচয় হয় এক বড় ভাইয়ের মাধ্যমে। প্রিন্স রনিকে দিয়ে ছোটখাটো কাজ করাতো মাঝে মাঝে। একদিন প্রিন্স জানতে পারে রনি তার দলের লিডারদের সাথে মারামারি করে জেলে আছে। প্রিন্সের নীতি হচ্ছে যাকে দিয়ে সে কাজ করায় সে কোনো বিপদ আপদে পড়লে সাহায্য করা। তাই রনি জেলে শুনে সেদিন প্রিন্স রনির সাথে জেলে দেখা করতে যায়। ওখানে গেলে রনির বাবা মায়ের সাথে দেখা হয়। তারা গ্রামের সহজ সরল মানুষ। ছেলের এমন পরিবর্তন দেখে মানতে পারছে না। রনি প্রিন্সকে ওর মা বাবার সাথে তার বস বলে পরিচয় করিয়ে দিলে তারা প্রিন্সকে অনুরোধ করে ছেলেকে বাঁচাতে। প্রিন্স সেদিন পুলিশকে টাকা দিয়ে রনিকে ছাড়ায়। এরপর রনি প্রিন্সের হয়ে মাফিয়া গ্রুপে ঢুকে কাজ করতে চাইলে প্রিন্স রাজি হয় না। তার কথা, তোমার বাবা মা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, জগতে ঢুকে তাদের স্বপ্ন ধূলিসাৎ করে দিও না। তুমি পড়াশোনা চালিয়ে যাও, তোমার সব খরচ আমি দেব। আসলে সেদিনের পর থেকে রনিকে পিছনে ফিরে তাকাতে হয়নি। অনার্স কমপ্লিট করে মাস্টার শেষ হলে রনি প্রিন্সের পিএস হিসেবে জয়েন করে। তার বস কখনো ওকে দিয়ে খুন খারাপি করায়নি, বরং আজকে প্রিন্স না থাকলে রনিকে জেলে পচে মরতে হতো, না হলে হারিয়ে যেত অন্ধকার কোনো জগতে। হয়তো পড়ে থাকতো কোনো এক রাস্তায় বেয়ারিশ লাশ হয়ে। কিন্তু প্রিন্স নামের জাদুকর জাদুর ছুরি ঘুরিয়ে ডাক্তার ইজাজ, সেলিম মিয়া, সোনালির মতো তার জীবনটাকে বদলে দিয়েছে। চোখের সামনে সে মানুষটির কষ্ট দেখা যায়। রনি মনে করে পৃথিবীতে ওর বসের মতো খুব কম মানুষই হয়। আজ সে মানুষটি কষ্ট পাচ্ছে, তার রনি সহ্য হচ্ছে না। অন্যদিকে রনি কথা শুনে প্রিন্স রেগে বলে, থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো বেয়াদব। জ্ঞানীগুণী হয়ে গেছো না? আমাকে জ্ঞান দিতে আসো, আমার সামনে অধিকার নিয়ে বড় বড় ডায়লগ দাও। রনি প্রিন্সের ধমক শুনে চুপসে গেছে। প্রিন্স রনির দিকে কটমট করে তাকিয়ে বলে, শুনেছ কখনো বৃষ্টিতে ভিজে ব্যাঙের সর্দি হয়েছে? প্রিন্সের কথা শুনে মাথা ঝাঁকিয়ে না বুঝালে প্রিন্স বলে, কারণ ব্যাঙ তো সবসময় পানিতে থাকে, তাই সামান্য বৃষ্টিতে তার কিছুই হয় না। আমি হচ্ছি প্রিন্স মাহমুদ, মাফিয়া জগতের সম্রাট। সামান্য হাত কাটায় আমার কিচ্ছুই হবে না, বুঝলে? তাই উল্টাপাল্টা কথা না বলে এখান থেকে যাও। কথাটা বলে প্রিন্স বেরিয়ে গেল। রনিও প্রিন্সের পেছনে পেছনে যায়। সেদিনও ব্যর্থ হয়ে বাড়িতে ফিরতে হয়েছে। 1 মাস পর
প্রিন্স আজকে 1 মাস ধরে কোবরার বিভিন্ন আস্তানায় মেহেককে খুঁজে যাচ্ছে, কিন্তু পায়নি। তবে মাঝে মাঝে ওর কাছে মেহেকের কিছু ভিডিও ফুটেজ পাঠানো হয়, যা দেখলে প্রিন্স ঠিক থাকতে পারে না। মেয়েটা কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কেমন কালো হয়ে গেছে, সব সময় কেমন ঘোরের মধ্যে থাকে। যারা মেহেককে চেনে জানে হয়তো প্রথমে তারা তাকে দেখলেও চিনতেই পারবে না যে এটা মেহেক। প্রিন্সের ধারণা ওরা মেহেককে হয়তো প্রতিদিন খেতে দেয় না। ভিডিও ফুটেজে দেখা যায় মেয়েটা মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে নিজের চুল ছিঁড়তে যায় বা নিজের হাত নিজেই কামড় বসিয়ে দেয়। প্রিন্স বুঝতে পারছে মেহেক একটুও ভালো নেই। এই সময় যেখানে ওর পরিপূর্ণ বিশ্রাম ও যত্ন নেওয়ার দরকার ছিল, সেখানে এক রুমে বন্দি করে রাখা এবং ঠিকঠাক খাবার না দেওয়ার কারণে এমন অস্বাভাবিক আচরণ করছে। তাছাড়া ডাক্তারের কথা মতে এ সময় হরমোনের ব্যালেন্স ওঠানামা করার কারণে হয়তো চুল ছিঁড়তে চায়, নিজের ক্ষতি করতে চাচ্ছে। এগুলো দেখে প্রিন্স প্রতিনিয়ত গুমড়ে গুমড়ে মরছে। নিজেকে এবং ওর লোকজনদেরকে এত শক্তিশালী তৈরি করে, বাড়িতে এত গার্ড রেখে লাভ কি যদি নিজের পরিবারের কাজে না আসে? প্রিন্সের আস্তে আস্তে মনোবল কমতে শুরু করছে। অন্যদিকে মির্জা, কোথায় ছিলি তুই? বস, একটু নাইট ক্লাবে গিয়েছিলাম। তোর বুদ্ধি কি হাঁটুতে? তুই আস্তানা থেকে বের হয়েছিস কেন? প্রিন্স তোকে পেলে তখন কি করবে একবার ভাবলি না? সিকান্দার মির্জা কোবরার কথা শুনে বলে, বস, আজ 1 মাস হয়ে গেছে উপবাস আছি, তাই একটু গলা ভেজাতে গিয়েছিলাম। তাছাড়া আপনার ছায়া থাকতে ওই প্রিন্স আমার কিছুই করতে পারবে না, তা আমি জানি। আমার সামনে বড় বড় কথা কাপচাও, তা আমি জানি। তোকে ধরে যদি প্রিন্স আমার পর্যন্ত এসে যায় তো সেদিন তোর শেষ দিন। কথাটা মাথায় ঢুকিয়ে রাখিস। সিকান্দার মির্জা কোবরার কথা শুনে মনে মনে বলল, হারামজাদা, তোর বাপের বয়সী একটা মানুষ আমি, আর তুই সেই আমাকে তুই তোকারি করছিস। আমার সাধ্য থাকলে তোকে আর প্রিন্সকে খেয়ে ফেলতাম। কোবরা সিকান্দার মির্জার দিকে তাকিয়ে বলল, কিরে, কোথায় হাওয়া হয়ে গেছিস? বস, আমি কল্পনা করছিলাম আপনি কিভাবে শয়তান প্রিন্সকে মারছেন। তোর কাছে শুনেছি তোর মেয়ে নাকি খাস্সা মাল, সেজন্য এতদিন তোকে দিয়ে সিসি ফুটে চেক করায়। আমার মনটা আবার নরম, তো সুন্দরী মেয়েদের আদর করা ছাড়া থাকতে পারি না। কিন্তু এখন ভেবে দেখলাম শালা প্রিন্স বউকে বাঁচাতে কবে আসবে, সে আশায় তোর মেয়েকে অভুক্ত রেখে লাভ কি? 1 মাস ধরে তুই এবং তোর মেয়ে বসে বসে আমার অন্ন ধ্বংস করছিস, তা তো আদায় করতে হবে। তাছাড়া তোর মেয়ে একা একটা রুমে থাকছে, আমার তো উচিত মেয়েটার একাকিত্ব দূর করার। সিকান্দার মির্জা কোবরার কথা শুনে বলে, বস, কিছু বুঝতে পারছি না। এই কথা শুনে কোবরা রেগে গিয়ে বলে, শালা মাগির দালাল, তা বুঝবি কেন? তোর তো টাকা ছাড়া বুদ্ধি খুলতে চায় না। তবে এ যাত্রায় টাকা তো আগে পাবি না। যা, তোর মেয়েকে আজকে রাতে আমার মনোরঞ্জনের জন্য তৈরি কর। সিকান্দার মির্জা কোবরার কথা শুনে বলল, বস, ওকে তৈরি হতে বললেও লাভ হবে না, কারণ ওকে এখানে আনার পর থেকে ওর খেয়াল রাখার দায়িত্ব আমাকে দিয়েছেন। ওকে তিলে তিলে কষ্ট দিয়ে তা ভিডিও করে তার ফুটেজ বানানো আমার দায়িত্ব ছিল। তো ওকে খাবার দিতে আমাকেই যেতে হতো। তখন তো বুঝতে পারিনি এই শালির পেটে পেটে যে এত কুবুদ্ধি। তাহলে তা আমার দিকে তেড়ে আসার সময় পেত না। কোবরা সিকান্দার মির্জার কথা শুনে বিরক্ত হয়ে বলল, এমন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ঝেড়ে কাজ। সিকান্দার মির্জা কোবরার কথা শুনে বল। আসলে বস, ওকে তো প্রথম 3 দিন পানিও খেতে দেইনি, যাতে ক্ষুধার যন্ত্রণা কিছু চিন্তা করার অবস্থায় না থাকে। ওর অবস্থা তাতে খারাপের দিকে চলে যায়। তখন স্যালাইনও ইঞ্জেকশন পুশ করে জ্ঞান ফেরাতে হয়েছে। এরপর থেকে ওকে 1 দিন পর পর খাবার দেই, তবে পানি লাইন বন্ধ করিনি। তাতে সমস্যা কোথায়?
ও ঘুমালে তখন আমি গিয়ে খাবার দিয়ে আসতাম। এভাবে 1 সপ্তাহ চলছিল। একদিন আমি খাবার দিয়ে আসতে গেলে পিছন থেকে আমাকে গ্লাস দিয়ে আঘাত করে। অবশ্য আঘাত করার আগেও ও হয়তো জানতো না এটা আমি ছিলাম। আঘাত পেয়ে আমি পিছনে ঘুরলে আমাকে দেখে চমকে ওঠে। তারপর আমাকে উল্টাপাল্টা কথা বলছিল, এমনকি এখান থেকে মুক্তি মুক্তি পাচ্ছে না, সেজন্য নিজেকে শেষ করতে চেয়েছে। সে থেকে ওর খাবারের মধ্যে ড্রাগস দেই, যাতে ও নেশায় আসক্ত হয়ে পড়ে। ও যেন চিন্তা ভাবনা করার মতো অবস্থায় না থাকে। সেজন্যই বলছি বস, ওই মেয়ের তো ড্রাগসের নেশায় ব্রুত হয়ে আছে। আপনি ওর কাছে গেলে বাধা দেওয়ার মতো অবস্থা নেই, বরং ওর সঙ্গ ভোগ করতে পারবেন। তাই আপনি নিশ্চিন্তে যান। আসলে সেদিন কি হয়েছে আসুন তা জেনে নিই। মেহেকের 3 দিন এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে একটু পানির জন্য জান বের হওয়ার মতো অবস্থা হয়েছে। এমনকি পানি ও ক্ষুধায় যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারপর জ্ঞান আসার আগ পর্যন্ত ওর সাথে কি হয়েছে কিছু মনে নেই। তবে সেদিন বিকেলে মেহেকের জ্ঞান ফিরে নিজেকে খাটে পেয়ে অবাক হয়ে যায়। কারণ মেহেকের যতদূর মনে আছে সে ক্ষুধার যন্ত্রণায় ফ্লোরে শুয়ে কাতরাচ্ছিল। একসময় চোখ ভারী হয়ে আসে, মাথা ঝিমঝিম করছিল। তারপর হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছি। তাহলে এখন আমাকে খাটে এনেছে কে? মেহেক এখানে খাটে শুয়ে আছে। সব থেকে বড় বিষয় হচ্ছে খাটের পাশে স্ট্যান্ডে স্যালাইনের খালি প্যাকেট ঝুলিয়ে রাখা। তার মানে এখানে কেউ এসেছিল যে তাকে খাটে তুলেছে এবং চিকিৎসা করিয়েছে। কথাটা ভেবে মেহেক আশেপাশে ভালো মতো তাকিয়ে দেখতে পায় পানির বোতল ও প্লেটে খাবার রাখা আছে। খাবার দেখে মনে পড়ে সে 3 দিন ধরে সে ক্ষুধার্ত। খাবারের দিকে তাকানো মাত্র ওর ক্ষুধা কয়েকশো গুণ বেড়ে যায়। মেহেক সে সময় এত কিছু না ভেবে তাড়াহুড়া করে খাট থেকে নেমে খেতে বসে। সেদিন মেহেক মনে করেছে তার বাবা হয়তো প্রিন্সের হাতে ধরা পড়েছে এবং ওকে এখানে বন্দি করে প্রিন্স শাস্তি দিচ্ছে। এরপর কেটে গেল 1 সপ্তাহ। এর মধ্যে প্রতিদিন ও ঘুমে থাকতে কেউ একজন খাবার দিয়ে যায়। মেহেক একটা বিষয় বুঝতে পারছিল না, ও কখন ঘুমিয়ে থাকে তা এরা জানতে পারে কিভাবে। আর তা ভেবে দেখলে সে কখন কি করতো তা একমাত্র প্রিন্স ধরে ফেলতো। তার মানে তাকে এখানে প্রিন্স বন্দি করে রেখেছে। কথাটা ভেবে মেহেকের মন থেকে প্রিন্সের প্রতি ঘৃণা জন্ম নেয়। মেহেক তো আর জানতো না তার বাবাই তাকে এখানে এনে বন্দি করে রেখেছে আর 24 ঘন্টা তার উপর নজরদারি রেখেছে। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। মেহেক ভাবে কে তাকে প্রতিদিন খাবার দেয় তা দেখবে এবং দরকার হলে কোনো কিছু দিয়ে তার মাথায় আঘাত করে এখান থেকে দূরে, অনেক দূরে পালিয়ে যাবে। তাই তো মেহেক একদিন ঘুমের অভিনয় করে চোখ বন্ধ করে রেখেছিল। মেহেক শুয়েছিল। সিকান্দার মির্জা মেহেকের থেকে একটু দূরে খাবার রেখে যেতে নিলে মেহেক ঝটপট দাঁড়িয়ে টেবিল থেকে জগ নিয়ে পেছন দিক থেকে সিকান্দার মির্জার মাথায় জগ দিয়ে জোরে মেরে দিল। সঙ্গে সঙ্গে সিকান্দার মির্জা আহ শব্দ করে পিছনে তাকান। মেহেক তার বাবাকে দেখে হাতে থেকে জগটা পড়ে গেল। এদিকে সিকান্দার মির্জা মেহেকের দিকে ফিরে ঠাস ঠাস করে দুটো চড় মেরে গলা চেপে ধরে বলল, কুত্তার বাচ্চা, আমাকে আঘাত করার তোর সাহস হলো কেমনে? মেহেক ওর বাবাকে দেখে এমনিতেই হতবাক হয়ে গেছে। তার মধ্যে বাবার মুখের ভাষা শুনে এবং তেড়ে এসে গলা চেপে ধরায় অবাক হয়ে গেছে। সিকান্দার মির্জা মেহেককে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়েছে। গলা চেপে ধরাতে মেহেকের কাশি উঠে গেছে। মেহেক ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে কিছুটা স্বাভাবিক হয়ে বলে, বাবা তুমি? আর এতদিন আমি তোমাকে নিয়ে চিন্তায় অস্থির হয়ে গেছি। আমি ভেবেছি প্রিন্স তোমার কোনো ক্ষতি করেছে আর এখানে আমাকে ওই বন্দি করে রেখেছে। কিন্তু এখন দেখছি আমার জন্মদাতা পিতাই আমাকে বন্দি করে রেখে আমাকে মারতে চাইছে। ইস, এমন দিন দেখার আগে। চুপ, একদম চুপ মাগি। সিকান্দার মির্জা ধমক দিয়ে মেহেককে থামিয়ে দেয়। এদিকে বাবার মুখে মাগি শব্দ শুনে মেহেক স্তব্ধ হয়ে গেছে। মেহেক কিছুক্ষণ থম মেরে নিজেকে সামলে বলল, ছি, তোমার ভাষা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। তোমাকে আমার জন্মদাতা পিতা ভাবতে ঘৃণা হচ্ছে। সিকান্দার মির্জা মেহেকের কথা শুনে শব্দ করে হেসে উঠল। মেহেক বুঝতে পারছে না তার বাবা কেমন লোক। মেয়ে তাকে ঘৃণা করে এটা শুনে কষ্ট না পেয়ে কেমন করে হেসে লুটুপুটি খাচ্ছে। মেহেকের মুখের দিকে তাকে সিকান্দার মির্জা বলে, কি ভাবছিস আমি পাগল তাই এভাবে হেসে যাচ্ছি? এটা ভাবলে তোর ভুল হবে।
আরে আমাকে জন্মদাতা ভাবতে বলছে কে তোকে? তুমি কি বলতে চাচ্ছ? কি? সিকান্দার মির্জা মেহেকের দিকে তাকিয়ে বলল, তুই বা মন কেউ আমার সন্তান না। তোর বাবা আর আমি বন্ধু ছিলাম। তোর মামার বন্ধুর ল্যাবে আমরা দুজনে কাজ করতাম। তোর নানা ছিলেন এলাকার প্রভাবশালী এবং বিশাল সম্পত্তির মালিক। অবশ্য সবার কাছে তার আরেকটি পরিচয় ছিল, সে দয়াবান। আমাকে আর তোর বাবাকে আমাদের স্যার একদিন একটা কাজে তোর মামার কাছে পাঠাই। সে বাড়িতে থাকায় আমরা দুজনে বাড়িতে গিয়ে দেখা করি। তাদের এত অর্থ সম্পদ দেখে আমার মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। ওখান থেকে আসার পর মেহেকের নানার সম্পর্কে খোঁজ খবর নেই। তখন জানতে পারি তার এই সম্পদের মালিক তার ছেলে ও মেয়ে। ছেলে বিয়ে হয়ে গেছে, ছেলে বিয়ে হয়েছে, কিন্তু মেয়ে এখনো বিয়ে হয়নি। তোর বাবা এবং আমি মিলে প্ল্যান করি তোর নানার মানে বুড়োর অফিসে কাজ নিব, তার বিশ্বাস অর্জন করে এরপর তোর মাকে বিয়ে করব। তাকে দিয়ে কৌশলে তোর মাকে দিয়ে টাকা পয়সা আদায় করব। আমরা আমাদের প্ল্যান মতো এগিয়ে যাই। আমরা যতটা অসহায়, এই পৃথিবীতে গরিবের কষ্ট দেখার কেউ নেই। তাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে টিকে থাকার যুদ্ধ করতে হয়। এসব কথা বলে আরও নানান কে কান্না কেঁদে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাদের বসকে বোঝাতে থাকি। এখানে এসে কাজ করতে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। আমরা সেখানে থাকি, সেখান থেকে এই জায়গা অনেক দূর হয়ে যায়। বাড়িতে যেতে যেতে রাত 11টা বেজে যায়। বাড়িতে আমার বুড়ো অন্ধ মা এবং আমার বন্ধুর পঙ্গু বাবা আছে। তাদের জন্য চিন্তা হয়, কিন্তু তাও আমাদের পেটের দায়ে ওখানে কাজ করতে আসতে হচ্ছে। আমাদের কথা শুনে বসের মনে আমাদের জন্য মায়া হয়। তোদের নানার অফিসে আমাদের কাজ দেওয়ার ব্যবস্থা করে, কারণ ওখান থেকে আমাদের বাসা অনেক কাছে। ওই বুড়োর অফিসে কাজে ঢোকার পর আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল তার মন জয় করা। তবে প্রথম দিকে অনেক চেষ্টা করেও আমরা ব্যর্থ হই। তবে আমরা দুজনে হাল ছাড়িনি। 2 বছর ওখানে আমরা কাজ করার পর তার নজরে আমি না এলেও আমার বন্ধু আসে। এতদিন দুজন চেষ্টা করতাম তোর নানার নজরে পড়ার, তা সফল হওয়ার পথে। জানিস, ওই বুড়োর চোখে তোর বাবা পড়েছে, তাতে আমি একটুও হিংসে করিনি। আর হিংসে করবই কেন? ও আর আমি তো একই। আমার সব কিছু ওর, আর ওর সব কিছু আমার। আমি তো এটাই ভেবে এসেছি। আমার বন্ধু সফল হয়েছে, তাই আমার খুশির সীমা ছিল না। আমার জানা মতে আমার বন্ধুর বড় একটা গুণ ছিল, সে সহজেই কাউকে তার কথার মায়ায় ফেলে দিত। সেজন্য তো আমি এক সাইড হয়ে ওকে তার মনে জায়গা করতে দিলাম। এরপর থেকে বুড়োর কাছে আমার বন্ধু এতটাই প্রিয় হয়ে গেল যে নিজের মেয়েকে ওর কাছে বিয়ে দিতে চাই। তার কথা হচ্ছে, টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুরই অভাব তো আর নেই। সে তার একমাত্র মেয়ের জন্য বহুদিন ধরে গরিব ঘরের নম্র ভদ্র ছেলে খুঁজছে, যা তোর বাবার মধ্যে ছিল। কিছুদিনের মধ্যেই তোর নানা আমার বন্ধুর সাথে তার মেয়ের বিয়ে দেয়। বিয়ের প্রথম কয়েক মাস আমার বন্ধুর সাথে আমার সব ঠিক থাকলেও তারপর থেকে আস্তে আস্তে ও বদলে যেতে থাকে। একসময় আমি লক্ষ্য করে দেখি সে আমাকে এড়িয়ে চলতে চাচ্ছে। আমার রাগ উঠে গেল। আমি গিয়ে ওকে বললাম, তোর হঠাৎ কি হয়েছে? ইদানিং আমাকে এড়িয়ে চলছিস কেন? বিয়ের 6 মাস হয়ে গেছে, এখনো তোর বউকে দিয়ে টাকা চাইছিস না কেন? আমাদের প্ল্যান কি ভুলে গেছিস? ও আমাকে বলল, বন্ধু দেখ, এখন এসব ভুলে যা।
আমি তোর ভাবিকে টাকার কথা বলতে পারবো না। ও আমাকে ভীষণ ভালোবাসে এবং বিশ্বাসও করে। আমিও তাকে ভালোবেসে ফেলেছি। আমি চাই না আমার কোনো কথাই বা আচরণে সে কষ্ট পাক। সেদিন তোর বাবার কথা শুনে আমার রাগ উঠে গেল। আমাকে ধোঁকা দিয়ে বইয়ের টাকায় একা বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে, কথাটা ভেবে ওর সাথে একচোট ঝগড়া করলাম। যাকে বন্ধু কম ভাই বেশি মনে করতাম, সে আমার সাথে বেইমানি করছে, তা মেনে নিতে পারছিলাম না। এদিকে দিন দিন আমাদের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছিল। একদিন তোর বাবা আমাকে ডেকে 2 লাখ টাকা দিয়ে বলে, বন্ধু, আমার কাছে এর থেকে বেশি নেই, তুই এটা রেখে দে। এ টাকা দিয়ে কিছু একটা ব্যবসা কর, আর কোনো কথা বলিস না। আর তুই ঝামেলা করলে আমি পুলিশের কাছে যেতে বাধ্য হতে হবে। ওই দিন আমার ধোঁকাবাজ বন্ধুর কথা শুনে হতবাক হয়ে যাই, তবে ওকে কিছু বলিনি। আমি সেদিন ওই টাকা নিয়ে চলে আসি, কিন্তু আমার মনে তখন আগুন জ্বলছে। আমার সাথে বেইমানি। আজকে আমি সরে দাঁড়িয়েছি বলেই তো সে বুড়োর মন জয় করতে পেরেছে। আর এখন রাজ্যসহ রাজকন্যা পেয়ে সেই আমাকে ভুলে গেছে। এটা মানা যায়, এটা মানা যায়, কিন্তু তোর বাবাকে শায়েস্তা করতে হলে আমার লোকবল দরকার ছিল, যা তখন আমার কাছে ছিল না। তাই ওই দিন টাকা নিয়ে এসে পড়ি। কেটে যায় অনেক সময়। এরপর কয়েক বছর সময় লাগে আমার সমাজের মাঝে একটা জায়গা তৈরি করতে। তবে আমার মনে তখনও তোর বাপের বেইমানি ভুলতে পারে নাই। মেহেক সিকান্দার মির্জার কথা শুনে কিছু বলার মতো অবস্থায় নেই। এমনিতেই গলা চেপে ধরায় নিঃশ্বাস ছাড়তে কষ্ট হচ্ছে। একচোট দস্তাদস্তির কারণে শরীরে কোনো শক্তি পাচ্ছে না। নিজেকে মনে হচ্ছে একটা জীবন্ত লাশ। এছাড়া এত বছর যাকে জন্মদাতা ভেবে এসেছে, এখন শুনছে সেই লোক নাকি ওর বাবা না, ওর বাবার বন্ধু। বাবার বন্ধু এমনও হতে পারে, তা মেহেকের জানা ছিল না। এদিকে মেহেককে তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকতে দেখে সিকান্দার মির্জা বলল, তোকে তো আর একটা কথা বলা হয়নি। একদিক থেকে তো আমি তোর বাবাই, তবে সৎ বাবা, কারণ তোর মায়ের সাথে আমার বিয়ে হয়েছে। যদিও বিয়েটা আইনিভাবে হয়েছে, ধর্মমতে হয়নি। বুঝিসনি ওই হতচ্ছাড়া মন, তোর মায়ের গর্ভে থাকতে বিয়ে হয়েছে তো তাই। ওই বদ মেয়ে পৃথিবীতে আসার আগে থেকে আমার পিছনে লেগেছে। ইস, তোকে কি বলতে গিয়ে কি বলছি জানিস? 10 বছর পর তোর বাবার সাথে আমি দেখা করি। তোর বাবা আমাকে দেখে খুব একটা খুশি হয়নি, তবে আমিও তো হাল ছাড়ার পাত্র না। তোর বাবাকে বলি, তাকে ছেড়ে এতদিন দূরে থাকতে আমি মোটেও ভালো ছিলাম না। জীবনে টাকা পয়সা অর্জন তো করেছি, জীবনে টাকা পয়সা তো অর্জন করেছি অনেক, কিন্তু আমার বন্ধুকে ভুলতে পারিনি। আর কত কথা বলতে হয়েছে তোর বাবার সঙ্গে সম্পর্ক আগের মতো করতে। প্রথমে আমার কথা বন্ধু বিশ্বাস না করলেও কিছুদিন যাওয়ার পর বিশ্বাস করতে শুরু করে দিল। আবারও আমাদের সম্পর্ক আগের মতো ঘনিষ্ঠ বন্ধুত্বের রূপ নেই। একটা সময় তোর বাবা আমাকে ছাড়া কিছুই বোঝে না। তাছাড়া তোর বাবা তোর নানার বাসায় থেকে ছোট হবে বলে অনেক আগেই তাদের থেকে দূরে সরে আসে। আসলে সব ভঙ্গ, হারামি একটা। ও জানতো ওখানে থেকে সরে আসলে বুড়োর ওকে ঠিকই ব্যবসা করতে টাকা দিবেন। শালা কত বড় বেঈমান! যে টাকায় আমার হক ছিল তা একা মেরে দিয়েছে, আমাকে দেয়নি। অবশ্য বুড়োর পরিবারের থেকে তোরা দূরে ছিলি, সেটাই ছিল আমার জন্য প্লাস পয়েন্ট। না হলে এত তাড়াতাড়ি তোর বাবার কাছে আগের বন্ধু হতে পারতাম না। এদিকে আস্তে আস্তে আমার কাজ আমি শুরু করে দিয়েছি। তোর বাবার মনে তোর মাকে নিয়ে সন্দেহ ঢুকিয়ে দিলাম, কিন্তু তাতেও কাজ হলো না। উল্টো তাদের ভালোবাসা বেড়ে যায়। তা দেখে আমার রাগ উঠে গেল। আমি সিদ্ধান্ত নিলাম, এবার এমন কিছু করতে হবে
যাতে সব কিছু আমার হাটের মুঠোর মধ্যে চলে যায় এবং তোর বাবার বেইমানির শাস্তি দিতেও পারি। অবশ্য আমাকে বেশি দিন তার জন্য অপেক্ষা করতে হয়নি। এর মধ্যে একদিন তোর বাবা ব্যবসার কাজে সিঙ্গাপুর যাচ্ছে, সে খবর জানাই। তখন তোর প্রায় 11 বছর হবে। তুই তখন বাবার আদরের রাজকন্যা। তো বাবার সাথে যাওয়ার জন্য জেদ করছিস, আর তোর বাবাও তোর কান্না দেখে তোকে নিজের সাথে নিয়ে যেতে রাজি হয়ে গেছে। আমার তখন মনে হলো এর থেকে ভালো সুযোগ আর আসবে না। তোদের যাওয়ার কথা শুনে আমি ভাবলাম তোকে আর তোর বাবাকে মেরে দিলে কেমন হয়। সব ভেবে দেখি তোরা মরে গেলে বুড়োর রাজ্যসহ বিধবা রাজকন্যা আমার হয়ে যাবে। তাই তো সেদিন প্ল্যান করে তোদের গাড়ির ব্রেক ফেল করিয়ে দিলাম। চট্টগ্রাম হাইওয়ে গিয়ে তোদের গাড়ির ভয়াবহ অ্যাক্সিডেন্ট হলো। ব্যাস, তোর বাবা সোজা উপরে, কিন্তু তোর তো কই মাছের জান। এত সহজে মরবি কেন? এদিকে তোদের অ্যাক্সিডেন্টের খবর শুনে তোর মায়ের মাথায় চাপ পড়ে এতে বেচারি ব্রেন স্ট্রোক হয়ে যায়। অ্যাক্সিডেন্টের 2 দিন পর তোর জ্ঞান ফিরেছে, তবে তুই তখন কাউকে চিনতে পারছিলি না। এমনকি তোর বাবা ও মা এরপর সবচেয়ে বেশি পছন্দের মানুষ ছিল যারা, মানে তোর নানা, মামা ও তার একমাত্র ছেলে, তাদেরও চিনতে পারিসনি। ডক্টর আমাদের জানিয়েছে তোর মাথায় গুরুতর আঘাত লেগে স্মৃতি হারিয়ে গেছে। এখন তোকে সব কিছু শুরু থেকে চেনাতে হবে। তোর বাবার মৃত্যু, তোর মা পাগল, এদিকে তোর এমন অবস্থা দেখে বুড়ো এই বয়সে এতটা চাপ নিতে না পেরে শয্যাশায়ী হয়ে যাই। তাই তো তোদের বিপদের সময়ে আমি তোর মায়ের পাশে এসে দাঁড়াই, তোর নানাকে সাহস দেই, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তাতে কি সব ঠিক হয়? দিন দিন তোর মায়ের পাগলামি বাড়তে থাকে। তাকে সর্বক্ষণ খেয়াল রাখতে থাকলাম। সুযোগ বুঝে একদিন সাহস করে আমি তোর নানার কাছে তোর মায়ের দায়িত্ব নিতে ইচ্ছে প্রকাশ করি। বুড়ো তার পাগল বিধবা মেয়ের একটা গতি করে মরতে চাচ্ছিল, তাই আমার প্রস্তাব লুফে নাই। তোর বাবার মৃত্যুর 3 মাস পর আমার সাথে তোর মায়ের বিয়ে হয়। সে সময় তোর মা 4 মাসের গর্ভবতী ছিল। আমাদের বিয়ের কিছুদিন পর বুড়ো মারা যায়। তোর মায়ের পাগলামি বাড়তে থাকে। তোর মামা নামকরা বড় বড় ডাক্তার দেখায়। এদিকে আমি তোর মায়ের ভাগের সম্পত্তি আমাদের দখলে নিয়ে এলেও তোর বাবার টাকা সম্পত্তি কিছু আমার নামে করতে পারছিলাম না, কারণ সব কিছু তোর নামে ছিল। যা আদায় করতে হলে আমাকে অপেক্ষা করতে হবে তোর বড় হওয়া পর্যন্ত। আমার ভয় ছিল তার আগেই তোর মামা আবার আমার সম্পর্কে জেনে না যায়। তাই তো তোর মামাকে তোর মায়ের চিকিৎসার কথা বলে চলে আসি ঢাকায়। অবশ্য ঢাকা আসার পর শুনতে পাই আমরা যেদিন ঢাকা এসেছি তার একদিন আগে তোর মামা সপরিবারে মারা গেছে। অবশ্য মরে গিয়ে আপদ বিদায় হয়েছে। এতটুকু সম্পত্তি, এত এত ভাগিদার ভালো লাগে না, কিন্তু সবই কপাল। তাই তো কিছুদিন পর শুনতে পেয়েছি তোর মামার ছেলেটা বেঁচে আছে। আর জানিস তোর মামার ছেলেটা কে? মেঘ বুঝতে পারছে না সিকান্দার মির্জা কি বলছে, কারণ ওর তখনকার কথা কিছুই মনে নেই। সিকান্দার মির্জাকে মেহেকের খুন করতে ইচ্ছে করছে। এই লোক তার কাছ থেকে ওর বাবাকে আলাদা করেছে, তাও সারা জীবনের জন্য, সামান্য কিছু অর্থের লোভে পড়ে। সামান্য টাকার বিনিময়ে একটা মানুষের জীবন নিতে দ্বিধা করেনি। কতটা খারাপ হলে কেউ এমন জঘন্য কাজ করে। এদিকে মেহেককে চুপ করে থাকতে দেখে বল, তোদের বাসায় থেকে তোকে নিয়ে আসার কিছুদিন আগেই
প্রথম তোদের বেডরুমে যাই। ওখানে গিয়ে তোর মামাতো ভাইয়ের ছোটোবেলার ছবি দেখে চমকে যাই। জানিস তোর মামার ছেলেটা কে? ইস, আমি কাকে কি বলছি! যে মেয়ে তার আসল বাবাকে মনে রাখতে পারেনি, সে কিভাবে মামার ছেলেকে মনে রাখতে পারবে? আমিও না। এদিকে মেহেককে চুপ করে থাকতে দেখে বলল। সিকান্দার মির্জার কথা শুনে মেহেক কিছু বুঝতে না পেরে তার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। তা দেখে সিকান্দার মির্জা বলে, আরে তুই যাকে দিনরাত রাক্ষস বলে মুখের ফেনা ফেলিস না, সেই তো তোর মামার ছেলে। মেহেক সিকান্দার মির্জার কথা শুনে চমকে গিয়ে বলে। কি? সিকান্দার মির্জা মেহেককে চমকে যেতে দেখে বলে, আরে আমিও তোর মতো চমকে গিয়েছিলাম। সেদিন জেনেছি প্রিন্স মাহমুদ তোর মামার ছেলে। মেহেক সিকান্দার মির্জার কথা শুনে তার দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে এই জঘন্য লোকটা বলতে চাচ্ছেটা কি। এদিকে সিকান্দার মির্জা মেহেকের দিকে তাকিয়ে বলে, কি ভাবছিলি আমি কিভাবে জানলাম, তাই তো? তাহলে শোন, আমি প্রিন্সের পরিচয় ও বাড়িতে মানে তোদের বেডরুমে যাওয়ার পর জেনেছি। কারণ ওখানে প্রিন্সের ছোটোবেলার ছবি দেওয়ালে টানানো ছিল। জানিস, এতদিন একটা বিষয় অনেক ভেবেও কুল কিনারা করতে পারছিলাম না। আমার সাথে প্রিন্সের সমস্যাটা কোথায়? তাকে তো আগে কখনো চিনতাম বলে মনে পড়ছে না। তাকে প্রথম দেখি তোকে বিক্রি করতে যখন আমি পার্টিদের সাথে দর কষাকষি করছি, ঠিক সেই সময়ে কোথায় থেকে প্রিন্স মাহমুদ এসে আমাকে অবাক করে দিয়ে বেশ চড়া মূল্য দিয়ে তোকে বিয়ে করতে চাই। সবচেয়ে অবাক করার বিষয় ছিল, এত টাকার মালিক ও ক্ষমতাসীন মানুষটি কিনা টাকা দিয়ে কেনা মেয়েকে রক্ষিতা না করে বউ করতে চাচ্ছে। তখন আমার মাথায় প্রশ্নটা এলেও তেমন গুরুত্ব দেইনি। ভেবেছি বড় বড় শিল্পপতিদের তো কত শখ বা নেশা থাকে, আর তারা নারী লোভী হয়। তাহলে এটা আর নতুন কি? দেখা যাবে বিয়ের অভিনয় করে রক্ষিতা হিসেবে ব্যবহার করে। সেজন্য প্রিন্সকে নিয়ে এত কিছু ভাবতে চাইনি। এদিকে যেদিন তোর সাথে প্রিন্সের বিয়ে হয়, তারপরের দিনই সে আমাকে আমার পাওনা বুঝিয়ে দেয়। তাতেই আমি খুশি হয়ে গেলাম। তোর বিয়ের 2-1 দিন পর প্রিন্স মুনকেও তোর কাছে নিয়ে যাই। কিন্তু আমাকে তোর আশেপাশে ঘেঁষতেও দিতে নারাজ। আমি অবশ্য টাকা পেয়ে তোকে নিয়ে ভাববার সময় পাইনি। কিন্তু হঠাৎ করে আমার কাছে একটা ব্যবসার অফার আসে, যেখানে আমার টাকা 6 মাসের মধ্যে দ্বিগুণ হবে। ভাগ্যে বেশি ভালো থাকলে টাকা 3 গুণ হতেও পারে। আমিও রাজি হয়ে গেলাম। প্রথম বেশ ভালো টাকা লাভ হয়। আমি খুশি হয়ে আমার কাছে যত অর্থ ছিল সব ব্যবসার মাধ্যমে ঢোকাই। কিন্তু সমস্যা শুরু হয় ব্যবসায় ঢোকার 6 মাস পর। 6 মাসের পর আস্তে আস্তে ব্যবসায় লসের সংখ্যা বেড়ে যায় বহুগুণে। কিছুদিনের মধ্যেই আমি আগের মতো ব্যবসায় লস খেয়ে শূন্য হয়ে পড়ি। সে সময়ে আমার তোর বরের কথা মনে পড়ে। তোর বরের তো অনেক টাকা, আমাকে কিছু দিলে আমি আবারও উঠে দাঁড়াতে পারতাম, সমস্যা হবে না। এটা ভেবে প্রিন্সের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু ও আমার সাথে দেখা করতে চায় না। তখন থেকে আমার ওকে নিয়ে সন্দেহ হয়। আমার দলের কিছু ছেলেকে প্রিন্সের সব খোঁজখবর এনে দিতে বলি, তবে ওরা প্রিন্সের সব কিছু জোগাড় করতে না পারলেও কিছু খোঁজখবর এনে দেয়। সব ব্যবসা খোঁজখবর পাইনি, তবে প্রিন্সের কিছু তথ্য পাই। ওদের এনে দেওয়া খবর আমাকে রীতিমতো চমকে দেয়। আমি যাদের সাথে এতদিন ব্যবসা করছিলাম তা প্রিন্সের লোক ছিল। এমনকি তোর বিয়ের আগে আমার ব্যবসার যে লোকসান গুনতে হয়েছে তাও প্রিন্সের কারণে।
কিন্তু আমার জানা মতে ওর সাথে আমার কোনো শত্রুতা থাকার কথা নয়। আমি ছোটোখাটো একজন ব্যবসায়ী, আর ও তো হাই লেভেলের। মনের মধ্যে খটকা লাগে। ওর সম্বন্ধে জানতে হলে আমাকে ওর বাড়িতে যেতে হবে। ওখানে যাওয়ার একমাত্র রাস্তা ছিলি তুই। তাই তো সুযোগ বুঝে তোর সাথে দেখা করে মাপ চাওয়া, তোকে ওখান থেকে বের করা, এমনকি আমি নিজের কাজে অনুতপ্তের অভিনয় করলাম। তুই যে বলদ টাইপের মেয়ে তা আমি আগেই জানতাম। তুই আমাকে মাপ করে দিয়ে আমার প্ল্যান মতো কাজ করতে রাজি হয়ে গেলি, তাতে বুঝতে বাকি রইল না তুই কতটা বলদ। সবচেয়ে বেশি বোকামি কোনটি জানিস? যে প্রিন্স মাহমুদ আমার হাত থেকে তোকে বাঁচাতে বিয়ে করছে, তুই তাকে ধোকা দিয়ে আমার সাথে হাত মিলিয়ে ওর রুমে বন্দি করছিস। অবশ্য আমি তোদের ওখানে যাওয়ার আগে প্রিন্সকে সাহায্য করতে ওর শত্রুদের সাথে হাত মিলাই। এরপর তোর মাধ্যমে প্রিন্সের বাড়িতে ঢুকি। সেদিন ওখান থেকে আসার ঘন্টাখানিক আগে প্রিন্সের রুমে গিয়ে ওর বাচ্চা বয়সের ছবি দেখে অবাক হয়ে যাই, এবং এবং ওর নামের শেষে মাহমুদ জানিয়ে আগে কখনো ভাবেনি। কিন্তু সেদিন ছবিটা দেখে তা নিয়ে ভাবতে গিয়ে মনে পড়ে ওর মা, নানা, মামার নামের শেষেও মাহমুদ ছিল। কতটা হুট করে মনে হলেই আমার কাছে সব ক্লিয়ার হয়ে যায় প্রিন্স মাহমুদ সম্পর্কে। মেহেক সিকান্দার মির্জার কথা শুনে বলে, মানুষ এত জঘন্য হয় তা তোকে না দেখলে জানতাম না। তা সিকান্দার মির্জা সব কিছু তো বললি। আচ্ছা, আমার মা তো সুস্থ হয়ে যাচ্ছিল, তাহলে হঠাৎ করে মারা যায় কিভাবে এটা তো বললি না। সিকান্দার মির্জা মেহেকের দিকে তাকিয়ে বলল, বাবার নাম ধরে ডাকছিস বেয়াদ্দব মেয়ে। তোর মতো পিশচ খুনিকে এতদিন না জেনে বাবা বলেছি। এখন থেকে তুই আমার কাছে শুধু সিকান্দার মির্জা। তাই এসব কথা রেখে আমার মা কিভাবে মারা গেছে তা বল। মেহেকের কথা শুনে সিকান্দার মির্জা হেসে বলল, বলছি তার আগে শুনে রাখ, আমি শিকদার মির্জা না। তুই আমার নাম ধরে না, তোর বাবার নাম ধরে বারবার ডাকছিস। মেহেক সিকান্দার মির্জার কথা শুনে রেগে বলে, মানে কি? মানে হচ্ছে আমার নাম রাশেদ হাসান, শিকদার মির্জা নয়। আর তোর জন্মদাতা পিতার নাম শিকদার মির্জা। অবশ্য তোর বাবার মৃত্যুর পর তার বউ বাচ্চাদের সাথে নামটাও আমার হয়ে গেছে। আর তোর মায়ের কথা জানতে চাচ্ছিস তো? তাহলে শোন, আমার এক ঘনিষ্ঠ বান্ধবী আমাদের বাসায় রাখতাম তোর মায়ের দেখাশোনার জন্য। অবশ্য তোর মাকে দেখাশোনা তো ছিল লোক দেখানো। আমি তো বান্ধবীকে রেখেছি আমার চাহিদা পূরণ করতে, তা তো কেউ জানে না। এদিকে এক রাতে বান্ধবীর সাথে একান্ত সময় কাটানোর সময় তোর বাবাকে আমি খুন করেছি তা বলেছিলাম। তোর মা পানি খেতে উঠে আমাদের কথা শুনে নেই, আমাকে হাতে নাতে ধরে ফেলে। তোর মা আমাকে পুলিশের কাছে নিতে চাই। আমি রেগে তাকে ধাক্কা দিলে সে সময়ে তোর মায়ের পেটে 9 মাসের মন। ধাক্কা জোরে হওয়াতে সহ্য করতে না পেরে ফ্লোরে গিয়ে পড়ে। তোর মায়ের রক্তপাত শুরু হয়ে যায়। আমার বান্ধবী ভয় পেয়ে তোর মাকে হসপিটালে নিয়ে যায়। ইমার্জেন্সিতে ভর্তি করে সিজার করে মনকে বের করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে অপারেশন থিয়েটারেই তার মৃত্যু হয়। মেহেক রাশেদ হাসানের মুখে মায়ের মৃত্যুর বর্ণনা শুনে ঠুকরে ঠুকরে কেঁদে ওঠে। রাশেদ হাসানকে সামনে দেখে মেহেকের চোখে মুখে প্রতিশোধের আগুন জ্বলছে। ওকে খুন করতে পারলে হয়তো মেয়েটা শান্তি পেত। মেহেক অনেক চেষ্টার পর নিজের পায়ে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখছে কিছু পাওয়া যায় কিনা। আজকে সেই লোককে সে খুন করে ফেলবে। শুধুমাত্র সামনে দাঁড়িয়ে থাকা জানোয়ারের কারণে ওদের হাসি খুশি পরিবারটা শেষ হয়ে গেছে। ওরা 2 বোন বাবা ও মাকে হারিয়ে এতিম হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, মেহেক হাতের কাছে লোকটাকে আঘাত করার জন্য কিছু পেল না, তবে থেমে থাকলো না। রাশেদ হাসানের দিকে তেড়ে আসে।
রাশেদ হাসান মনে হয় জানতো মেহেক তেড়ে আসবে, তাই তো তড়িঘড়ি করে মেহেককে ধাক্কা দিয়ে ফেলে দ্রুত রুমের বাইরে চলে যায়। সেদিনের পর থেকে মেহেককে খাবারের মধ্যে ড্রাগ দেয়, তবে ইদানিং মেহেকের অবস্থা বেগতিক দেখে প্রতিদিন ড্রাগ দেয় না রাশেদ হাসান। আজকে মেহেকের খাবারে ড্রাগ দেওয়া হয়নি। কোবরা মেহেকের কাছে আসবে। তাছাড়া সিকান্দার মির্জা কোবরাকে যতটুকু চিনে তাতে একটা জঙ্গলি বিল্লিকে কিভাবে কাবু করতে হয় তা ভালো জানে। তবে রিস্ক নেওয়া যাবে না, তাই তো মেহেককে অনাহারে রাখবে যাতে দুর্বল হয়ে পড়ে। কোবরা হচ্ছে হিংস্র বাঘ, তার থাবা থেকে আজকে মেহেকের নিস্তার নেই। সিকান্দার মির্জা ভেবেছে কোবরা এদিকে মোচ করবে, তাহলে সে বসে থাকবে কেন? আজকে সারা রাত ক্লাবে গিয়ে ফুর্তি করবে। অন্যদিকে সন্ধ্যার কিছুক্ষণ পর কোবরা মেহেকের রুমের দরজা লক খুলে ভেতরে ঢুকে। মেহেক তখন গভীর ঘুমে। আজকাল ঘুমটা বেড়ে গেছে, ইদানিং চোখ খুলে রাখা দায় হয়ে পড়েছে ওর। কোবরা ঘুমন্ত মেহেককে দেখে তেমন পছন্দ হলো না। মেয়েটার চোখের নিচে কালি, শরীর কেমন শুকনো। এসব মেয়েদের দিয়ে তো কোবরা জুতা মুছতে রাখবে না। অবশ্য এত অত্যাচারের পর যে বেঁচে আছে মেয়েটা, এটাই তো বেশি। কোবরার উঠা বসা যে সব মডেলদের সাথে, তাদের চেকে এমন নিরামিষ তার মুখে রুচে না। তবুও এ মেয়েটাকে ছাড়বে না। মেয়েটা প্রিন্সের দুর্বলতা, তাকে তো কোবরা ভোগ করবেই আজ। প্রিন্সকে তো তার বইয়ের সাথে একান্তে কাটানো মুহূর্তগুলো দেখাতে হবে। কথাটা ভেবে কোবরা ঘুমন্ত মেহেকের উপর ঝাঁপিয়ে পড়ে। সময়ের কাজ সময় করতে হয়, একবার সময় চলে গেলে তা কারোর জন্য ফিরে আসবে না। সময় তার নিজস্ব গতিতে চলে। মানুষের জীবনে এমন কিছু কিছু ভুল থাকে যা হয়তো শুধরানোর সময় পায় না বা সুযোগ মেলে না। কখনো নিজের করা ছোট একটা ভুল হয়তো সম্পূর্ণ জীবনের মানেই বদলে দিতে পারে। কিছু কিছু সময় তো দেখা যায় আপনজনদের করা এমন কিছু ভুল আছে যা মেনে নিতে কষ্ট হয়। তাদের একটা ভুলের কারণে সবচেয়ে রাগী বদমেজাজি লোকটাও কেমন নির্জীব হয়ে যায়। যে মানুষটি একসময় আপনজনদের ভালো দেখে খুশি হতো, তারা কষ্ট পেলে নিজেকে নিঃস্ব মনে হতো। তারই এক সময় আপনজনদের ভুলের চোরাবালিতে আটকে অনুভূতি শূন্য হয়ে পড়ে। জীবনের হাসি, আনন্দ, অশ্রু এমনকি সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেয়। আশেপাশের সবকিছু থেকে নিজেকে সরিয়ে রাখে। একটা সময়ে ছোট ভুলও জীবনের খাতার হিসাব উল্টোপাল্টা করে দেয়। মেহেকের সিকান্দার মির্জাকে বিশ্বাস করা ছিল সে ধরনের বড় ভুল। সিকান্দার মির্জার ও না রাশেদ হাসানের সেদিন বলা কথাগুলো মেহেক ভুলতে পারছিল না। নিজের মা বাবার খুনিকে সামনে পেয়েও কিছু করতে না পারার কষ্ট যে ওকে করে করে খাচ্ছে। কিন্তু মেহেক আজ এতটাই অসহায় যে রাশেদ হাসানের কিছুই করতে পারছে না। যে প্রিন্স ওকে রাশেদ হাসানের থেকে বাঁচাতে চেয়েছে, মেহেক তাকেই ভুল বুঝে গেছে এতদিন। কতবার প্রিন্সকে অভিশাপ দিয়েছে, এটাও তো বলেছে আজকে যেমন প্রিন্স মানুষের রক্ত ঝরাচ্ছে, একদিন তার আপনজনদের রক্ত ঝরবে। সেদিন মেহেক কত বড় ভুল করেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে। মেহেক এতদিন মনকে নিয়ে চিন্তা করলেও সেদিন রাশেদ হাসানের কথা শুনে চিন্তা নেই। মনের জন্য আগের মতো উৎকণ্ঠায় দিন কাটছে না, কারণ মন সবচেয়ে নিরাপদ স্থানে রয়েছে তা মেহেক এখন ঠিক বুঝতে পারছে। এতদিন মনে প্রশ্ন জেগেছে, মেহেক মরে গেলে ওর বোনটা একাই নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে পারবে তো, নাকি কারো কালো থাবায় শেষ হয়ে যাবে। কিন্তু না, এখন তা ভাবতে হচ্ছে না, কারণ সে মরে গেলেও প্রিন্স মাহমুদ বেঁচে থাকতে মনের কিছু হতে দেবে না, তা মেহেক ভালো করে জানে। এখন ওর মৃত্যু হলেও আফসোস থাকবে না। কিন্তু এত সহজে কি ওরা আমাকে মরতে দেবে? হয়তো ওরা আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করবে, তবুও একেবারে শেষ করবে না। ওদের আচরণ তো সেটাই প্রকাশ পাচ্ছে। তবে রাশেদ হাসানের সেদিন কথা বলার পর থেকে ওর দিনগুলো কেমন ঘোরের মধ্যে কাটে। ইদানিং কেমন অল্পতেই শরীর ক্লান্তি লাগে। কিছুক্ষণ বসে থাকলে শরীর কেমন অসাড় হয়ে আসে, মাথা ঝিমঝিম করে। মেহেক ইদানিং একটা বিষয় খেয়াল করেছে, পেটের মধ্যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। কখনো পেটের ডান পাশে একটু ফুলে ওঠে, আবার কখনো বাম পাশে। সবচেয়ে বড় কথা হচ্ছে অনাহারে অর্ধাহারে থেকে শরীর শুকিয়ে গেছে, কিন্তু পেট তো ঠিক আগের মতোই আছে। তবে পেট বেচারা আগের মতো আজকাল ক্ষুধা সহ্য করতে পারে না, কিন্তু এরা তো প্রতিদিন খাবার দেয় না ওকে, একবেলা বা একদিন পর পর খাবার দেয়। আর তখন মেহেক খাবার সামনে দেখলে খেতে ঝাঁপিয়ে পড়ে। সে সময় মনে হয় এক মুহূর্তের মধ্যে সব খেয়ে শেষ করে দিবে,
কিন্তু তা আর সম্ভব হয় না। দেখা যায় অল্প একটু খেলে পেট ভরে যায়, বমি বমি ভাব হয়। আরেকটা কথা ভেবে মেহেক যতটা না অবাক হচ্ছে তার থেকে বেশি চিন্তিত সে। চিন্তা হওয়ার কথাই এবারই চিন্তা হওয়ার কথাই তো এবারই ওর ফার্স্ট 4 মাসের বেশি সময় ধরে পিরিয়ড হচ্ছে না।